আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর গণিতের আজকের যে শিক্ষক নির্দেশিকা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের, সেখান থেকে আমি আজকে মূল্যায়ন কিভাবে করবেন আপনারা সেইটা নিয়ে একটু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে মূল্যায়ন কিন্তু অনেক ধাপে ধাপে বিভক্ত। সব প্রথমে বলে নিই, এখানে পরিশিষ্ট 5 পর্যন্ত যারা শিক্ষক নির্দেশিকাটা দেখেছেন তারা দেখতে পাবেন টোটাল পরিশিষ্ট 5 পর্যন্ত রয়েছে। তো এখানে দেখতে মনে হচ্ছে অনেকগুলো ছক, কিন্তু খুব বেশি ছকের কাজ কিন্তু আমাদের নেই। প্রথম পরিশিষ্ট, যেটা আমি আসল কথায় চলে গেলাম, পরিশিষ্ট 1, এখানে বলা হচ্ছে প্রত্যাবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ। তো এতগুলো কথা আমি না বলে সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজটা, এই ছকটা পূরণ করবেন। তো পরিশিষ্ট 1 কিন্তু আসলে আমাদের জন্য বা শিক্ষকদের জন্য দিক নির্দেশনা স্বরূপ। এখানে কোনো ছক পূরণের কাজ নেই, এখানে শুধু একটা নমুনা দেখানো হয়েছে। এর আলোকে আপনাকে পূরণ করতে হবে পরিশিষ্ট 2, যেটা এর নিচে আছে, আমি এখানে দেখাচ্ছি। আপনারা যারা শিক্ষক নির্দেশিকাটা দেখেছেন তারা অবশ্যই এই কাজগুলো বা এই ছকগুলো কিন্তু দেখেছেন। তো আমি এখানে একটু আলোচনা করে নেই। সব পরিশিষ্ট 1 এইটা দেখে আপনি শিওর হয়ে যাবেন যে আমি কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করছি, প্রথমে বলে নিলাম। তো এইটা শুধু গণিতের জন্য কাজে লাগবে এমনটা নয়, এইটার আলোকে আপনি যে কোনো বিষয়ের কিন্তু মূল্যায়ন সেরে নিতে পারেন। তো প্রথমে প্রত্যাবেক্ষক, কেন প্রত্যাবেক্ষক আসলো এটা তো আপনারা জানেন। যেহেতু এতগুলো কর্মযোগ্য একজন শ্রেণী শিক্ষক কিংবা একজন বিষয় শিক্ষকের পক্ষে এতগুলো স্টুডেন্টকে মূল্যায়ন করা কিন্তু সম্ভব নয় পরীক্ষা চলাকালীন যে মূল্যায়নগুলো রয়েছে, যার কারণে প্রত্যাবেক্ষকের ব্যবস্থা করা হয়েছে প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন করে। তো প্রত্যাবেক্ষক কি করবেন, তিনি দেখা গেল যে গণিতের পরীক্ষায় অন্য সাবজেক্টের টিচার যদি আসে কিংবা বাংলার পরীক্ষায় অন্য সাবজেক্ট, অর্থাৎ বিষয় বহির্ভূত শিক্ষক আসলে কিন্তু কাজগুলো ঠিক বুঝে উঠবেন না। তবে তাকে এই ছকটা, পরিশিষ্ট 2 এর ছকটা কিভাবে পূরণ করতে হবে এজন্য কিন্তু সুন্দর দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। তো প্রথমে পিআই, এইখানে দেখেন যে গণিতের যে ষষ্ঠ শ্রেণীর গণিত, সেই গণিতের ষান্মাসিক মূল্যায়ন চলাকালীন যে পিআইগুলোর উপর প্রত্যাবেক্ষক মূল্যায়ন করে থাকবেন সেগুলো এখানে এক এক করে দেয়া আছে, 3.6.1.1 এইভাবে সিরিয়ালে কিন্তু দেয়া রয়েছে। এখন কোন কাজের উপর কোন পিআইটা আছে এখানে কিন্তু ছক করে দেয়া আছে। তো আজকে যারা প্রশ্নপত্রটা দেখেছেন তারা দেখবেন, বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনারা এই অনুযায়ী কাজ করতে পারেন। সব প্রথমে এখানে বলা হচ্ছে যে কাজ 1, এই যে এখানে সব প্রথমে কাজ 1 লেখা আছে, এই যে এখানে কাজ 1 লেখা আছে। এই কাজ 1টা হচ্ছে দলগত কাজ 1। প্রত্যাবেক্ষক যে কাজ দুটো করবে সেখানে বলা হচ্ছে নিচে, তার নিচে দলে বসে প্রাসঙ্গিক আলোচনা করেছে, তারপরে দলের সকলের মতামত বিবেচনা করে প্রাসঙ্গিক গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া চিহ্নিত করেছে। এই কাজ দুটো হচ্ছে দুটো পিআইকে নির্দেশ করছে। এই যে ডান দিকে যে পিআই দুটো রয়েছে, এই পিআই দুটা এই দুটো কাজের জন্য প্রযোজ্য। ঠিক একইভাবে কাজ 2 এর জন্য দুটো পিআই, কাজ 3 এর জন্যও দুটো পিআই, কাজ 3 এর জন্য অনেকগুলো পিআই আছে, এখানে 4টা পিআই রয়েছে। আর কাজ 4 এর যে দলগত কাজ তার জন্য দুটো পিআই রয়েছে। কাজ 5 যেটা একক কাজ ছিল তার উপরে রয়েছে একটা পিআই। এখন এই অনুযায়ী আমরা মনে রাখবো এখানে যে মোট কাজ রয়েছে 5 পর্যন্ত, এবং এই 5 পর্যন্ত এই ছকটাকে কিন্তু তার নিচে পরিশিষ্ট 2-এ সুন্দর করে সাজানো রয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই ছকগুলো আসলে কি স্টুডেন্টের নামের ছক। মনে করুন এক রোল আব্দুল করিম, এক রোলের আব্দুল করিম। তারপর এখানে চলে আসি কাজ 1 দলগত কাজে। আমরা উপরে যে ছকটা দেখলাম সেখানে সে আসলে কি করেছে, এই অনুযায়ী এই যে 1 নম্বর কাজে দলে বসে প্রাসঙ্গিক আলোচনা করেছে। আমি একটা ছক নিয়ে আলোচনা করি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সব প্রথমে বলছে দলে বসে প্রাসঙ্গিক আলোচনা করেছে। এই কাজটা সে আসলে কতটুকু করেছে, পর্যবেক্ষণে আরেকটা বিষয় এখানে দেওয়া আছে সুবিধার জন্য। বলছে কিভাবে গাছের সংখ্যা, অক্সিজেনের পরিমাণ হিসাব করবে,
তা নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করছে। কাজ ক এর গাণিতিক সমস্যার ধরন চিহ্নিত করে দলে কাজ ভাগ করছে। তো আসলে দুইটা নির্দেশনা, এখানে বাম দিকের দুইটা কাজের জন্য এখানে দুইটা নির্দেশনা বা পর্যবেক্ষণের দুইটা ভিত্তি বলা যেতে পারে। এই দুটো আসলে সে কেমন করেছে একরোলের স্টুডেন্টটা, পর্যবেক্ষক কি করবেন, এই যে এখানে 3টা পয়েন্ট, চেষ্টা করেছে, আংশিক পেরেছে, কার্যকরীভাবে পেরেছে। এই যদি কার্যকরীভাবে পেরেছে বলা হয়, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে কার্যকরীভাবে পেরেছে, এই টিকমার্ক কার্যকরী, এখানে আমরা কিন্তু সেইটা টিকমার্ক করব। একইভাবে কাজ 2, কাজ 3, কাজ 4 এভাবে কিন্তু চলতে থাকবে বিষয়টা। সবশেষে কাজ 5-এ এসে আবার একই কথা, কাজ 5টা আমরা একটু দেখে আসি। কাজ 5 বলছে একক কাজ, সেমভাবে এইখানে যে বিষয়টা দেখে তার এই 3টা অপশনের মধ্যে আমরা টিক দিব, মানে যারা প্রত্যবেক্ষক থাকবেন, যে এককভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে, যেহেতু এটা একক কাজ ছিল। তারপরে প্রাসঙ্গিক গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে বিদ্যালয়ে বাগানের গাছের পরিচর্যার পরিকল্পনা করছে। সে যদি করে, হ্যাঁ ভালো মতো করে, তাহলে 3 নম্বরে কার্যকরী। তারপরে হচ্ছে যদি অতটা না করে, তাহলে মিডিলেরটা আংশিক পেরেছে, তারপরে চেষ্টা করেছে, ওর তেমন কিছু করে উঠতে পারে নাই, সেই ক্ষেত্রে প্রথম অপশনটা চেষ্টা করেছে। তো যদি এই চেষ্টা করেছে যদি তাকে দেয়া হয়, তাহলে চেষ্টা করেছে এই ঘরটাতে, কিন্তু এইখানে কাজ 5-এর এইখানে যে ঘরটা রয়েছে, সেখানে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে এই ঘরটায়। তো এইভাবে একজন প্রত্যবেক্ষক কি করবেন, একজন প্রত্যবেক্ষক পরিশিষ্ট 2 পূরণ করবেন। পরীক্ষা চলাকালীন তার আর কিন্তু কোনো কাজ নেই। পরিশিষ্ট 1-এর নির্দেশনা মোতাবেক নাম এবং আইডি এখানে লিখে ফেলবেন। লিখার পর এই যতগুলো কাজ থাকবে, যে বিষয়ে যতগুলো কাজ থাকবে, সেই কাজের ভিত্তিতে এই ছকগুলো পূরণ করে বিষয় শিক্ষকের হাতে জমা দিয়ে দিবেন। তো আশা করি পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 এর ব্যবহার এবং পূরণ করার নিয়ম আশা করি আপনারা জেনে গেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু নক করবেন। তবে সমস্যা থাকার কথা নয়, আগামী ভিডিওতে আমি পরিশিষ্ট 3 এবং 4 এবং 5 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আরেকটা কথা, যে এখানে 20 পর্যন্ত রয়েছে আমাদের ওই নির্দেশনায়। দেখা গেল যে একজন টিচারের দায়িত্বে 20 জনের বেশি স্টুডেন্ট পড়ে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে, এই পাতাটা ফটোকপি করে নিয়ে চালিয়ে নিতে হবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন।